নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো রাজগঞ্জ ব্লকের সুখানি ও কুকুরজান গ্রাম পঞ্চায়েতের মানুষদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। শুক্রবার চাউই নদীর ওপর নতুন সেতু তৈরির কাজের সূচনা করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। প্রায় 500 জন অ্যাথলিটের অংশগ্রহণে আমার বাংলা আমার রান জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। জলপাইগুড়ি সহ উত্তরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, যার ফলে পারদ নিম্নমুখী। সপ্তাহের শেষ দিনে হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই জলপাইগুড়িতে শুরু হয় কালো হয়ে আসা আকাশে মেঘের গর্জন। জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ করে আবহাওয়ায় এমন রূপ পরিবর্তনের কারণে ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। মূলত হাট বাজারের ব্যবসায়ীদের যেমন সমস্যার মুখে পড়তে হয়, এরই সঙ্গে নিত্য নৈমিত্তিক কাজে ঘরের বাইরে বেরিয়ে আসা আম জনতার কপালেও ফুটে ওঠে চিন্তার ভাঁজ। চৈত্রের শেষ প্রান্তে পারদ ঊর্ধ্বমুখী হওয়ার চেষ্টা শুরু করলেও শনিবারের বৃষ্টিতে বাধা পেয়ে আপাতত সর্বনিম্ন 19.6 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানা গিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে। প্রভাতী ঝড় বৃষ্টির পর গাছ পড়ে জাতীয় সড়ক অবরুদ্ধ হওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় মালবাজারে। শনিবার সকালে ঝড় বৃষ্টির খানিক পরে অশ্বত্থ গাছ পড়ে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়। দুই পাশে আটকে পড়ে বহু গাড়ি। প্রায় 45 মিনিট অবরুদ্ধ থাকার পর গাছ কেটে পরিষ্কার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়। শুক্রবার রাত থেকেই আকাশের মুখ ভার ছিল। শনিবার ভোরে আকাশে মেঘ দেখা গিয়েছে। সকাল 7:30 নাগাদ আচমকাই শুরু হয় বৃষ্টি। সেই সাথে প্রচণ্ড শব্দে বাজ পড়তে থাকে। খানিক সময় শিলাবৃষ্টিও হয়। প্রায় 9:30 নাগাদ বৃষ্টি থেমে যায়। আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করে। রাস্তাঘাটে মানুষের চলাচল স্বাভাবিক হয়। এরকম পরিবেশে সকাল 11টা নাগাদ হঠাৎ মালবাজার শহরে 1 নম্বর ওয়ার্ডের আদর্শ কলোনি এলাকায় 17 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি সুপ্রাচীন অশ্বত্থ গাছ হঠাৎ ভেঙে পড়ে রাস্তার উপর। রাস্তার এপার থেকে ওপার ছড়িয়ে পড়ে তার ডালপালা। অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। উত্তর ও দক্ষিণ দিকে প্রচুর গাড়ি, বাস আটকে পড়ে যায়। উত্তর দিকে মাল কলেজ পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি। দক্ষিণ দিকে মাল আদর্শ বিদ্যাভবন পর্যন্ত দাঁড়িয়ে পড়ে গাড়ি। তৈরি হয় যানজট। ঘটনাস্থলে পৌঁছয় মাল থানার পুলিশ। পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং প্রশাসন গাছ কেটে সাফাই করার ফলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মাল থানার ট্রাফিক ওসি দেবজিৎ বসু বলেন, গাছ পড়ে মানুষ বা যানবাহনের কোনো ক্ষতি হয়নি। জানা গেছে গাছটির প্রাচীনতার কারণে গাছের কাণ্ডের ভেতর ফোকর তৈরি হয়েছিল। সম্ভবত এই কারণেই গাছটি ভেঙে পড়েছে। গাছটি সরানোর পর এখন পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। গাড়ি চলাচল চালু হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। কোনো ধরনের হতাহতের ঘটনা না, কোনো সেরকম কোনো খবর নেই। কেউ হতাহত হয়নি। গাড়ির পারাপার নিয়েও এখন আর কোনো সমস্যা না, গাড়ি স্বাভাবিকভাবে চলাচল শুরু হয়ে গেছে। ধন্যবাদ। দুধের ক্যান ও কপারের তার চুরি করার অভিযোগে গ্রেপ্তার করা হলো 3 জনকে। মাটিগাড়া থানা এলাকার ঘটনা। ডেয়ারি ফার্ম থেকে চুরির ঘটনায় 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম সত্যম রায়, ধনজয় রায় এবং জ্যোতিষ রায়। জানা গিয়েছে মাটিগাড়া থানার একটি ডেয়ারি ফার্ম থেকে চুরি যায় কপারের তার, দুধের ক্যান ও বেশ কিছু জিনিস। এরপরই বুধবার ওই ফার্মের থেকে মাটিগাড়া থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ। প্রথমে গ্রেপ্তার করা হয় সত্যম রায়কে। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে সেদিন রাতেই এই ঘটনার সাথে জড়িত আরও 2 জন ধনজয় ও জ্যোতিষ রায়কে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজতে নিয়ে চুরি যাওয়া নানান সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করে বাকি চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সোলার প্যানেলের মাধ্যমে শুদ্ধ পানীয় জল প্রকল্পের কাজ শুরু হচ্ছে জলপাইগুড়ির সানুপাড়ায়। সোলার প্যানেলের মাধ্যমে শুদ্ধ পানীয় জল দেবার কাজ শুরু হয়েছে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সানুপাড়াতে।
রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য তার এলাকার উন্নয়ন তহবিল থেকে ৬ লক্ষ টাকা ব্যয়ে এই কাজ খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সানুপাড়াতে করার উদ্যোগ নিয়েছেন। এখন কাজ চলছে জোর কদমে। সোলার প্যানেলের মাধ্যমে পানীয় জল দেওয়া সম্পূর্ণ হলে প্রায় ৩০০ মানুষ সুবিধা নিতে পারবে, আর পানীয় জলের যে সমস্যা ছিল সানুপাড়াতে তা অনেকটাই মুছে যাবে বলে এলাকার পঞ্চায়েত গণেশ ঘোষ জানিয়েছেন। তিনি বলেন, রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় ৬ লাখ টাকা আমরা আনতে পেরেছি এবং সেই টাকা পেয়ে সোলার প্যানেল সিস্টেমের মাধ্যমে পানীয় জল দেবার কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ২ মাসের মধ্যে পুরো কাজ শেষ হলে প্রায় ৩০০ মানুষ এর সুবিধা পাবেন। এখানে সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সাংসদ উন্নয়ন তহবিল থেকে পানীয় জল সোলার প্যানেল যুক্ত স্বচ্ছ পানীয় জলের কাজ চলছে। সোলারে আচ্ছা, কতগুলো বাড়িকে কানেকশনের দেওয়ার পরিকল্পনা বা কত? এখানে শুধু পানীয় জলটাই বের হয়ে স্বচ্ছ পানীয় জল পাওয়া যাবে। আপনারা জানেন যে ২০১১ সালে তৎকালীন গ্রাম পঞ্চায়েত সদস্য ছায়া ঘোষ এবং বিধায়ক দেবপ্রসাদ রায় ও কংগ্রেসের পুর বোর্ডের চেয়ারম্যান মোহন বোসের নেতৃত্বে আমাদের সানুপাড়ায় 2টি পানীয় জলের ট্যাপ কল আসছিল আর কি। তো এই পৌরসভা পানীয় জলের মাধ্যমে একাংশ মানুষের পানীয় জল সরবরাহ হতো, কিন্তু দীর্ঘদিন মানুষের এই পানীয় জলের সমস্যা ছিল। তাই এর আগে মানুষ মনে করেছিল শাসক দলকে ভোট দিয়ে যাতে পানীয় জলের সমাধান করা যায়, কিন্তু সেটা হয়নি। তো 2023 সালে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এটাই যে এলাকার পানীয় জলের ব্যবস্থা করতে হবে। তো আপনারা জানেন যে আপনারাই বিভিন্ন সংবাদ আপনারা দেখিয়েছেন যে সানুপাড়া পানীয় জলের জন্য আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছি। তো আমরা এবার রাজ্যসভার যে প্রদীপ ভট্টাচার্য তার থেকে আমরা ৬ লাখ টাকা নিয়ে ওই পানীয় জলের কাজ হচ্ছে। আপাতত সামনে আসছে চৈত্র মাস, শুষ্ক মাস, পানীয় জলের আরও হাহাকার দেখা দেবে। তো সেটা সুরাহার জন্য এই পানীয় জলের কাজ হচ্ছে। কত মানুষ সুবিধা পাবে? পানীয় জলগুলো নিতে পারবে। আশা করছি 2 মাসের মধ্যে এই সমাধান কাজ শেষ হয়ে গিয়ে মানুষ পানীয় জলটা নিতে পারবে। কত মানুষ সুবিধা পাবে এর ফলে? এখানে প্রায় 300 জন মানুষ পানীয় জল সংগ্রহ করতে পারবে। কতগুলো ট্যাপ কল এখন বসানো হবে? এটা তো একটাই সোলারে প্যানেল যুক্ত হবে এবং আগামী দিনে আমরা এটাকে বাড়ি বাড়ি নিয়ে যাওয়ার একটা চেষ্টা চালাবো। তৃণমূল ওয়ার্ড কমিটির উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হলো জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডে। চলছে পবিত্র রমজান মাস। ধর্মীয় নিয়ম অনুযায়ী রমজান মাসে সারাদিন উপবাস থেকে বিকেলে ইফতার করেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। শুক্রবার বিকেলে পুরসভার 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি এলাকার ফ্ল্যাট সেন্টারে কাউন্সিলর পৌশালী দাসের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয়। ওই দিন ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা ইফতারে অংশগ্রহণ করেন। কাউন্সিলর বলেন, পবিত্র রমজান মাস চলছে, সেই উপলক্ষে ওয়ার্ডে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার। আজ পবিত্র রমজান মাস চলছে, সেই উপলক্ষে আমরা ওয়ার্ডে আমাদের মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন ভাই বোনেদের নিয়ে আমরা একটি ইফতার পার্টির আয়োজন করেছিলাম। আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী আমরা সর্বধর্মে বিশ্বাসী, আমরা সব ধর্মই পালন করি। যেরকম আপনারা দেখেছেন, আমরা 25 নম্বর ওয়ার্ডে আমরা যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আমরা ক্রিসমাসের উৎসবও পালন করি, আমরা হোলি উৎসবও পালন করি এবং আমাদের যেরকম আমাদের আগামীতে আমরা আমাদের হনুমান জয়ন্তী আসছে, হনুমান জয়ন্তী আমরা মহাসাড়ম্বরে পালন করব। আমাদের ক্ষুদ্র প্রয়াস, আমাদের 25 নম্বর ওয়ার্ড কমিটির তরফ থেকে আমরা ওয়ার্ডে একটা ইফতার পার্টি আয়োজন করেছিলাম। সবাই এসেছিল এবং খুব ভালোভাবে আমাদের অনুষ্ঠানটি হয়েছে। 25 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে এই উৎসবটি আজকে আয়োজন করা হয়েছে। আমার বাংলা আমার রান জলপাইগুড়িতে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি গৌতম দাস। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বেঙ্গল 10K 2025 যা আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি টাউন ক্লাব হতে সেই দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি গৌতম দাস এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল 10 কিলোমিটার দৌড় এখানে অনুষ্ঠিত হবে। প্রায় 500 জন অ্যাথলিট এখানে অংশগ্রহণ করবেন, যার মধ্যে কিছু অ্যাথলিট বাইরের রাজ্য থেকেও এখানে এসেছেন। পাশাপাশি গ্যাংটক থেকে 2 জন ও দার্জিলিংয়ের থেকে 1 জন এই অ্যাথলেটিক মিটে অংশগ্রহণ করতে এসেছেন। আইপিএস অফিসার, প্রখ্যাত আইপিএস অফিসার এবং সর্বজনবিদিত মিস্টার বিবেক সহায় সাহেব, উনি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট। উনি জলপাইগুড়িতে এসে পৌঁছচ্ছেন, কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন এবং কাল থেকে এই অনুষ্ঠানটা হবে
450 নাম ইতিমধ্যেই পড়ে গেছে এবং এই অনুষ্ঠানটার ডিটেলটা কমলবাবু বলবেন এবং আমাদের সংস্থার সেক্রেটারি আছে ভোলাবাবু, ওনারা সব ডিটেলসটা বলবেন এবং আমাদের অ্যাথলেটসের যিনি এখানে দায়িত্ব রয়েছেন আমাদের উজ্জ্বল অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি উজ্জ্বল রায়চৌধুরী ও আরও ডিটেলে বলবে। ও পশ্চিমবঙ্গ অ্যাসোসিয়েশনের সাথেও যুক্ত, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওখানে। তো এই অনুষ্ঠানটা এবার জলপাইগুড়িতে হওয়াতে আমরা অত্যন্ত খুশি এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের যে কর্মকর্তা আছে তাদেরকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই অনুষ্ঠানটা যাতে আরও প্রচার পায় আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনাদের গণমাধ্যমের মাধ্যমে জলপাইগুড়ির এই অনুষ্ঠানকে আপনারা তুলে ধরবেন। আগামী 23শে মার্চ জলপাইগুড়ির তিস্তাপাড়ে আয়োজন করা হচ্ছে অভিনব ঘুড়ির লড়াই প্রতিযোগিতা। বিলুপ্তপ্রায় এই ঐতিহ্য ফিরিয়ে আনতেই এগিয়ে এসেছে জলপাইগুড়ি কাইট ফ্লাইং অ্যাসোসিয়েশন। আগামী 23শে মার্চ এ উপলক্ষেই তিস্তাপাড়ে আয়োজন করা হচ্ছে ঘুড়ির লড়াই প্রতিযোগিতা। সংগঠনের সদস্য দীপাঞ্জন বক্সী জানালেন, শুধু স্মার্টফোন বা ল্যাপটপ নয়, নতুন প্রজন্মের হাতে আবার ঘুড়িলাটাই তুলে দিতেই আমাদের এই উদ্যোগ। এই প্রতিযোগিতার জন্য বিশেষভাবে ঘুড়ি আনা হয়েছে বেরেলি ও বেনারস থেকে। ইতিমধ্যেই 120টি ঘুড়ি এসে পৌঁছেছে, আরও 100টি আসবে শীঘ্রই। মাঞ্জা সুতো লাটাইয়ের ক্ষেত্রেও রাখা হয়েছে বিশেষ নজর। আন্তর্জাতিক মানের সুতো সরবরাহ করেছেন হারসাত, রাজা ভারতী, কালাসোনা ও মোহাম্মদ নূর, যারা আন্তর্জাতিক ঘুড়ি প্রতিযোগিতায় সুতো সরবরাহ করেন। তবে পরিবেশের কথা মাথায় রেখে চীনা মাঞ্জা নিষিদ্ধ করা হয়েছে, শুধুমাত্র ট্র্যাডিশনাল সুতো ব্যবহার করা যাবে। কাইট ফ্লাইং অ্যাসোসিয়েশনের অধিকাংশ সদস্যের বয়স 40-এর বেশি। তারা নিজেরাই শৈশবের সেই মিষ্টি স্মৃতিগুলো ফিরিয়ে আনতে চাইছেন। একদিনের জন্য হলেও ছোটবেলার সেই হারিয়ে যাওয়া আনন্দে ডুব দিতে প্রস্তুত তারা। এই ঘুড়ির লড়াই শুধু প্রতিযোগিতা নয়, এক নস্টালজিয়ায় ভরা উৎসব। জলপাইগুড়ির আকাশে আবারও উড়বে রঙিন ঘুড়ি, ছড়িয়ে পড়বে ভো কাট্টার উচ্ছ্বাস। এক্সক্লুসিভ এটা জুবলি পার্কে, তিস্তার নদীর পাড়ে আর কি। গত বছরও সেখানেই হয়েছে। আমরা একটু জায়গাটা এদিক ওদিক করবো, যেহেতু একটু এখন গরমটা টেম্পারেচারটা বেশি। কেমন ভিড় হয়? প্রচুর লোক আসেন, প্রচুর লোক আসেন, দেখতে আসেন। আরও এই যে বড় বড় ঘুড়িগুলো যেগুলো আছে সেগুলো যারা মেকাররা আছে তারাও থাকবেন ওখানে। কি কি ঘুড়ি রয়েছে? ঘুড়ি বলতে যে ঘুড়িগুলো খেলা হবে না, মানে প্যাচ খেলা হবে না, সেই ঘুড়ির মধ্যে চিল ঘুড়ি, প্লেন ঘুড়ি, ঝাপ ঘুড়ি আছে বড় বেড়ার, আরও ডিফারেন্ট হ্যান্ডমেড ঘুড়ি, কাইট আর কি। এগুলো বেসিক্যালি এগুলো ওড়ানো হয় এই সময় চৈত্র মাসে, বড় হাওয়াতে, বেশি হাওয়াতে, এই আর কি। কি মনে করছেন কেমন মানুষ কতটা আগ্রহী হবে বা নতুন প্রজন্ম কি থাকবে এই ঘুড়ির প্রতি আগ্রহ? আপনার কি মনে হয়? আমরা যারা জানি তাদের তো এটা দায়িত্ব যে এই শখটাকে বা এই হবিটাকে অন্যকে ট্রান্সফার করে যাওয়া বা বলে যাওয়া, এবং তার সাথে যে নেচার ফ্রেন্ডলি হওয়া দরকার মাঞ্জাগুলো, এবং কাগজের ঘুড়ির যে ট্র্যাডিশন তৈরি করার একটা শিল্প, সেই ব্যাপারটাও হারিয়ে যাচ্ছে। তো সেটাও যেন আগামী প্রজন্ম দেখতে পারে। এবার তারা যদি, কারণ এটা একটা স্কিলের ব্যাপার আছে, এটা নিয়ে যে কেউ উড়িয়ে খেলতে পারবে না, এটা একটা অভ্যাসের ব্যাপার। এই হচ্ছে কথা আর কি। এখানে উত্তরপ্রদেশের এসছে আমাদের খেলার জন্য আগে, আর এখন আসছে বেনারসের থেকে আসছে। ডিফারেন্ট কারিগরের সুন্দর ঘুড়ি আপনারা দেখতে পাবেন সেদিন, খেলার ঘুড়িগুলো যেগুলো। আমার নাম দীপাঞ্জন বক্সী। আমি জলপাইগুড়িতে আছি 2018 থেকে পার্মানেন্টলি, আগে বাইরে থাকতাম। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন, ভেনেরিওলজি এবং লেপ্রসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক, চুল, নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত।
সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। জলপাইগুড়ি সদর আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে গত 20শে মার্চ থেকে শনিবার 22শে মার্চ পর্যন্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হলো জেলা শহরে। বর্তমান সময়ে সমাজের তৃণমূল স্তরে শিশুদের সঠিক পুষ্টি এবং স্বাস্থ্যবিধি সহ শিক্ষা পৌঁছে দেবার অন্যতম শক্তি হলেন আইসিডিএসের কর্মীরা। তবে শুধুমাত্র পোষণ বা পুষ্টিকর খাবার দিলেই যে দেশের আগামী প্রজন্ম সঠিকভাবে গড়ে উঠবে এমনটা নয়। পোষণের সঙ্গে অবশ্যই প্রয়োজন শিক্ষার। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। তাদের ক্ষেত্রে কি করণীয় সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় নিয়ে কর্মক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা যাতে অঙ্গনওয়াড়ি কর্মীরা নিতে পারেন সেই কারণেই এই 3 দিনের বিশেষ কর্মশালা বলে জানান সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। সেটাকে চিহ্নিত করতে, বাচ্চাদের যদি কোনো রোগ ব্যাধি থাকে সেটা চিহ্নিত করতে, যাতে খুব সত্তর ব্যবস্থা নেওয়া যায়, বাচ্চারাও ভালো থাকে। স্যার, এর আগে দেখা গেছে যে যারা এর বিশেষভাবে সক্ষম বাচ্চা তাদেরকে নয় ওয়েলফেয়ারের যে স্কুল রয়েছে সেখানে ভর্তি করা হতো, সচরাচর তারা অঙ্গনওয়াড়ি সেন্টারে কিন্তু নিয়ে যেতেন না বাবা মারা। এই জায়গাটাতে কি বার্তা দেবেন এবং এটা কীভাবে দেখবেন? অবশ্যই আমার নিবেদন থাকবে যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটি স্কুল এবং প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি থেকে কিন্তু সচেতনীকরণ করা হয়েছে, যাতে বিশেষ চাহিদা সম্পন্ন যে ছাত্র বা ছাত্রীরা আছে তাদেরকে সমানভাবে খুব সুন্দরভাবে তাদেরকে প্রশিক্ষিত করা যায়। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আপনাদের কোনো যদি অসুবিধা হয় নিকটবর্তী ব্লক বা সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে যোগাযোগ করতে পারেন। আমাদের জেলার 3 জন বিডিও সাহেবও এতে খুব ইনভলভ রয়েছেন আমার মহকুমায়, এবং আমাদের চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটিসরাও ইনভলভ রয়েছেন। সুতরাং যে কোনো জায়গায় ওনারা যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই আমরা হেল্প করব কোনো যদি অসুবিধা থাকে। আর এছাড়া প্রত্যেকটি স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং অঙ্গনওয়াড়ি 3টে স্তরেই কিন্তু প্রশিক্ষিত করা হয়েছে। পোষণ এবং পঠনে কর্মশালায় অংশ নিতে আসা অঙ্গনওয়াড়ি কর্মী আলপনা সরকার বলেন, মূলত পোষণ বা পুষ্টির সঙ্গে শিশুদের শিক্ষার বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে কাজ করব সেই ব্যাপারেই এই কর্মশালা। এছাড়া কেন্দ্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কিভাবে তাদের মতো করে শিক্ষা এবং পোষণ বা পুষ্টি প্রদান করা হবে সেই বিষয়গুলো এই কর্মশালা থেকে জেনে নিয়ে আমরা সমৃদ্ধ হলাম অনেকটাই। আগেতে কাজ করতে শুরু আমাদের তো 3 দিন ধরে ট্রেনিং হচ্ছে পিবিপিবির ওপরে। তো আমরা এই যে পোষণবি পড়াইবি এটা নিয়ে আমরা অনেক কিছু জানলাম। এটা যে শুধু মানে খাদ্য দিলেই হবে না, মানে পুষ্টিটা দিলেই হবে না, এর সাথে আমাদের পড়াশুনোরও প্রয়োজন। তো সেজন্যই আমাদের ইসিসি এর সাথে রিলেটেড আর কি, পিবিপিবির সাথে রিলেটেড ইসিসিকে মানে গুরুত্ব দিতে হবে। এটাই হচ্ছে আমাদের ট্রেনিংয়ের মূল বিষয়। তারপরে আমরা সেন্টার কী করে পরিচালনা করব, ইসিসির ওপরে দিদিরা স্যাররা মানে ট্রেনিং দিচ্ছেন, খুব সুন্দর ট্রেনিং হচ্ছে। আমরা অনেক মানে সমৃদ্ধ হচ্ছি এই ট্রেনিংয়ে। বলছি যে দিব্যাঙ্গ নিশ্চয়ই পারবো, ট্রেনিংয়ের মাধ্যমেই আমরা জানবো, নিশ্চয়ই একটার পর একটা আমরা না পারলে আমরা জেনে নেব, নিশ্চয়ই পারবো, কেন পারবো না। আর এরকম বাচ্চা এখনও এরকম বাচ্চা আমরা পাইনি, কোনো সেন্টারে হয়তো থাকতেও পারে, এখনও সেভাবে আমরা পেয়ে উঠিনি আর কি। আপনার সেন্টারের নামটা? আমার সেন্টারের নাম দেশবন্ধুনগর, দেশবন্ধুনগর কলোনি। আমার নাম আলপনা সরকার। অবসরের মুহূর্তে রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়লেন সাধন কুমার পাল। মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ে শনিবার দুপুরে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এদিন প্রায় 35 জন শিবিরে রক্তদান করেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান ছাত্রছাত্রীরা। কোচবিহার MGN মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে এই রক্ত জমা হবে বলে জানা গিয়েছে। এদিন রক্তদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্য বেশ কিছু শিক্ষকেরা। অ্যাকচুয়ালি আমি তো প্রায় 18 বছর এই বিদ্যালয়ে হয়ে গেল। প্রাক্তন ছাত্র অভিভাবক মিলে একটা অনেক বড় পরিবারের সাথে আমি যুক্ত হয়ে পড়েছি। অবসরের সময় আসলে একটু নস্টালজি আমাকে পেয়ে বসেছিল। মনে হচ্ছিল সবার সাথে যে দেখা সাক্ষাৎ হয় বিদ্যালয়ের প্রাঙ্গণে,
এটা আমার মনে যাওয়ার সময় আমার একটা বড় প্রাপ্তি হবে, এটা আমার মাথায় ছিল। স্কুল থেকে দীর্ঘদিন ধরে রক্তদানের একটা আয়োজন করার মতন একটা ভাবনা চিন্তা হচ্ছিল, দুটো ভাবনা একসাথে হয়ে গেছে, তারই ফসল হচ্ছে আজকের এই রক্তদান শিবির। প্রচুর প্রাক্তন ছাত্রছাত্রীরা এসছে, তারা স্বেচ্ছায় রক্ত দিচ্ছে, এটা আমি মনে করি অনেক বড় ব্যাপার। বিশেষ করে স্কুলের মধ্যে রক্তদান শিবির, স্কুলের প্রধান শিক্ষক আজকে রক্তদান শিবির রক্ত দিচ্ছেন, মাস্টারমশাইরা দিচ্ছেন, স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা বিশেষ করে এর থেকে প্রেরণা পাবে, ফিউচার ডোনার্স এখান থেকে তৈরি হবে। এটাও কিন্তু আমার এই আয়োজনের পিছনে একটা অন্যতম উদ্দেশ্য ছিল, যে স্কুলে হোক অন্তত ভবিষ্যৎ নাগরিকরা, তারা শিক্ষক তারা জানুক যে না রক্ত দেওয়া যেতে পারে, তাতে কোনো ক্ষতি হয় না। আসলে সবাই যদি স্বেচ্ছায় রক্তদান না করে তাহলে কিন্তু আগামী দিনে একটা ভয়ঙ্কর সংকট তৈরি হবে। কারণ রক্ত তো এখনো মানুষ সেইভাবে বানাতে পারে না, কৃত্রিমভাবে রক্ত বানাবে সেটা কিন্তু এখনো সম্ভব হয়। সেই জন্য রক্তদানের মাধ্যমে একমাত্র আমরা আগামী ভবিষ্যৎ একটা সুস্থ সমাজ গড়ে তুলতে। রাজগঞ্জ ব্লকের কুকুরজান ও সুখানী গ্রাম পঞ্চায়েতের মানুষদের দীর্ঘদিনের দাবি চাওই নদীর ওপর সেতু। তাদের সেই দীর্ঘদিনের দাবি এবার পূরণ হতে চলেছে। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে সুখানী ও কুকুরজান গ্রাম পঞ্চায়েতের মানুষদের। চাওই নদীর ওপর তৈরি হতে যাচ্ছে নতুন সেতু। সেতুর কাজের শিলান্যাস হয়ে গেল। রাজগঞ্জ ব্লকের চাউলহাটি গ্রামে চাওই নদী পার হতে গেলে ভারত বাংলাদেশ সীমান্তে একটি নরবরে সেতুর ওপর ভরসা করতে হতো কয়েক লক্ষ মানুষকে। তারপরেও সন্ধ্যার পর যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হতো সাধারণ মানুষকে। সাধারণ মানুষের কথা চিন্তা করে এর আগেও সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও সীমান্ত পাশে থাকায় তা বন্ধ হয়ে যায় সেতু তৈরির কাজ। পুনরায় সীমান্ত থেকে কিছুটা দূরে নতুনভাবে তা তৈরি করার উদ্যোগ নিয়েছে WBSRDA। সেজন্য সেতুর জন্য বরাদ্দ করা হয়েছে 7.5 কোটি টাকা। সেই সেতুর কাজ শুরু হলো শুক্রবার। সেতুর কাজের শুভ সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সাথে ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য রূপালী দে সরকার, অরিন্দম ব্যানার্জি, ফারজান আলী, ইসরায়েল হক সহ অনেকে। এই বিষয়ে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানান, দীর্ঘদিন হলো চাওই নদীর ওপর সেতু নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল। অবশেষে এই সমস্যা মিটতে চলেছে। কয়েক লক্ষ মানুষ নিত্যদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। সেতু থাকলেও সীমান্ত পাশে থাকায় যাতায়াতে সমস্যা হতো। সাধারণ মানুষের কথা চিন্তা করে এই নতুন সেতু তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমাদের জেলা পরিষদ যে বর্তমান যে আছে, সভাধিপতি, প্রাক্তন সভাধিপতি উত্তরা বর্মন এবং জেলা প্রত্যেক সদস্য, প্রত্যেকের সহযোগিতা সুন্দরভাবে এই দুইটি অঞ্চলে দীর্ঘদিনের দাবি যে একটা ব্রিজ প্রয়োজন। বৃষ্টি ভগ্ন অবস্থা আছে, রাত্রিবেলা BSF যাতায়াত করতে দেয় না। তার জন্য প্রায় 700 মিটার আর হচ্ছে 7 কোটি 56 লক্ষ টাকা ব্যয়ে 7 চওড়া কত হয়নি জানো, 70 মিটার চওড়া, 7 মিটার চওড়া, 70 মিটার লম্বা পাকা ব্রিজ হচ্ছে। এবং এই পাকা ব্রিজ হওয়াতে শুধু সুকানি অঞ্চল বলে নয়, পাশাপাশি মাঝিল আছে, সোনাঝিঘাটা আছে, তারা এই রাস্তা দিয়ে সোজা জলপাইগুড়ি যেতে পারে, অনেক সুবিধা হবে। তাই প্রায় 1 লাখ লোকের যাতায়াতের সুবিধা হবে ব্রিজটা করার জন্য। তাই আজকে ব্রিজটা শিলান্যাস করা হবে। কতটা প্রয়োজন ছিল এই ব্রিজটা? বললেন তো 1 লাখ লোকের যাতায়াত করতে হবে, 1 লাখ লোকের সুবিধা হবে। একদিকে সোনাঝিঘাটা, তারপরে মাঝিয়ালি, সুকানি, কুকুরজান, বাহাদুর সমস্ত লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করবে। প্রায় 1 লাখ লোকের সুবিধা হবে। কতদিনের মধ্যে মোটামুটি এটা এই ব্রিজটা মিনিমাম 6 মাসের মধ্যে ব্রিজটা কমপ্লিট হবে। জলপাইগুড়ির ডাঙ্গাপাড়ায় মহিলাদের পরিচালনায় শুরু হয়েছে অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন। গত বৃহস্পতিবার অধিবাসের মধ্য দিয়ে এই সংকীর্তনের শুভ সূচনা হয়। বিগত 9 বছর থেকে মহিলারাই এই কীর্তনের আয়োজন করে আসছেন এবং শুক্র ও শনিবার মালদা, শিলিগুড়ি, আসাম থেকে শিল্পীরা আসেন কীর্তন করতে। শনিবার অষ্টকালীন কীর্তন অনুষ্ঠিত হয়, যেখানে দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামতে শুরু করে এলাকায়। সাথেই মহিলাদের সূর্যপূজা শেষে সিঁদুর খেলাতেও মেতে উঠতে দেখা যাবে আগামীকাল। ভোরবেলায় রাসলীলার মধ্য দিয়ে শেষ হবে এই অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন। সাথে প্রসাদ বিতরণের আয়োজন রয়েছে কমিটির পক্ষ থেকে। ঠিক আছে, ধন্যবাদ। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। রাজগঞ্জ ব্লকের সুখানি ও কুকুরজান গ্রাম পঞ্চায়েতের মানুষদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। শুক্রবার চাউই নদীর ওপর নতুন সেতু তৈরির কাজের সূচনা করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। প্রায় 500 জন অ্যাথলিটের অংশগ্রহণে আমার বাংলা আমার রান জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।